রুদ্র খালা শাশুড়ির পরিচয় দিলেই ইমা শুধু সালাম দেয়, তবে উনি পাল্টা উত্তর দেন না। অবাক হয়ে তাকিয়ে আছেন শুধু। ইমার ভীষণ সংকোচ হচ্ছিল, সে ওনা খামচে ধরে বসে থাকে। রুদ্র নিজের মতো খাওয়া শুরু করেছিল, তবে ইমাকে না খেয়ে বসে থাকতে দেখে একটা ধমক দেয়। খাবার সামনে নিয়ে বসে আছো কেন? চুপচাপ খাওয়া শুরু করো। রাতেও ঠিকমতো খাওয়া হয়নি কারো। তারপর মা খালার দিকে তাকিয়ে বলে, আরে আমি একাই খাওয়া শুরু করে দিয়েছি নাকি? তোমরাও খেতে বসছো না কেন? আম্মু, খাইয়ে দিতে হবে নাকি তোমায়? সামিনা বেগম হেসে ফেলেন। ছোট থাকতে তিনি রুদ্রকে যেভাবে বলতেন, রুদ্র এখন সেভাবেই মাকে বলছে। ছোট বোনকে খাবারে বসতে বললে এতক্ষণে ওনার হুঁশ ফিরে উনি বড় বোনের দিকে তাকিয়ে কিছু বলতে নিলে সামিনা বেগম থামিয়ে দেয়। এখন খেতে বস, যা কথা পরে হবে। অপরদিকে রুদ্র খাওয়া শেষ করে ইমাকে বলে, খাবার শেষ করে 1 কাপ কফি দিয়ে যাবে। বলেই চলে যায়। ইমা কোনো রকমে দ্রুত খাবার শেষ করে। কারণ রুদ্রর খালা আর খালাতো বোন যেভাবে তার দিকে তাকিয়ে আছে, বেশ সংকোচ হচ্ছে তার। ইমা তাড়াতাড়ি করে খেয়ে রান্নাঘরে চলে যায়। তারপর রুদ্রের জন্য কফি বানিয়ে রুমে চলে আসে। রুদ্র তখন বারান্দায় দাঁড়িয়েছিল। ইমা চুপচাপ গিয়ে কফিটা রুদ্রর দিকে বাড়িয়ে দেয়। রুদ্র কফির কাপ হাতে নিতেই ইমা কোনো কথা ছাড়া চলে আসতে চায়। এমনিতেও ইমার এমন চুপচাপ ব্যবহার রুদ্রর পছন্দ না। তার উপর তার মন মেজাজ ভালো নেই, মুহূর্তেই তার রাগ উঠে যায়। পেছন থেকে ইমার হাত শক্ত করে চেপে ধরে, টেনে নিজের কাছে এনে রাগান্বিত কণ্ঠে বলে, সমস্যা কি তোমার? এটা কেমন বিহেভিয়ার? ইমা মৃদু স্বরে বলে, কিছুই না, এমনি। মায়ের খেতে চাচ্ছ? তোমার চাচি না বলেছে স্বামীর হাতে 2-1টা মায়ের খাওয়া একদম স্বাভাবিক ব্যাপার? ইমা মোছরামুছরি শুরু করে। ভয় লাগে তার, রুদ্র যদি সত্যি মেরে বসে তাকে। তবে রুদ্রর থেকে ছাড়া না পেয়ে বলে, আমি কি করেছি ছাড়ুন আমায়, আমার কিছু হয়নি। কিন্তু আমার তো হয়েছে। কি? মেজাজ খারাপ হয়েছে, রাগ উঠেছে। এখন মারবেন আমায়? প্রচুর। নিজেকে রক্ষা করতে পারবে? ইমা চুপ হয়ে যায়। রুদ্র একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, কোনো সমস্যা থাকলে বলো, এভাবে চুপ করে থাকলে কোনো সমাধান হবে না। আপনি হাত ছাড়ুন আগে, ব্যথা হয়ে গেছে। রুদ্র তার হাত ছেড়ে উল্টো কোমরে হাত দিয়ে ধরে রাখে। ইমা চমকে উঠে এতে। তবে রুদ্র একদম স্বাভাবিক, বোঝাই যাচ্ছে ইচ্ছে করে এমন করছে। এখন বলো, আপনি এত স্বাভাবিক থাকছেন কিভাবে? লিলিয়াপুর জন্য খারাপ লাগছে না? খারাপ লাগা উচিত? উচিত না, দোষ তো আপনার সব। উনি আপনাকে ভালোবাসত জেনেও আমায় বিয়ে করেছেন। পরে কিছু জানানো নি উনি কতটা কষ্ট পেয়েছেন। সে তো তুমিও বলনি, উল্টো কাজিন পরিচয় দিয়েছিলে, কাজিন আপু। ইমা থতমত খেয়ে একটু রাগ দেখে বলে, অভিনয় করবেন না, আপনার জন্যই আমি বলিনি। আপনি জানাননি তাদের, তাই ভেবেছি ইচ্ছে করে এমন করেছেন, তাই এখন খারাপ লাগছে লিলির জন্য। আর আপনার উপর রাগও হচ্ছে। আপনি আমায় বিয়ে না করলে লিলি আপু খুশি থাকতো। আর তুমি? যেমন ছিলাম তেমনই থাকতাম, ভালোই থাকতাম, কোনো সমস্যা ছিল না। এখানে ভালো নেই? তোমাকে কষ্টে রাখি, শাসন করি? ইমা দুদিকে মাথা নাড়ায়। সে কষ্টে থাকবে কিভাবে? বরং এখানে অনেক সুখে আছে সে। তাহলে আদরে রাখি? আপনার আম্মু আদর করে, আব্বু ভালোবাসে, মেহেরও অনেক ভালো। আর আমি? আপনি ভালো না। লিলি আপু অনেক কষ্ট পেয়েছে, অনেক কান্না করেছে। রুদ্র তাকে ছেড়ে দিয়ে বাইরের দিকে তাকায়। এভাবে ছেড়ে দেওয়াতে ইমা অবাক হয়। রুদ্র কি তবে রাগ করল? নিজের অধিকার ছিনিয়ে নিতে শিখো মার্সি। কেউ তোমায় এসব শিখিয়ে দিবে না। আজ যার জন্য তুমি কষ্ট পাচ্ছ, তাকে সুখে দেখতে হলে তোমায় আরও কষ্টকে বরণ করতে নিতে হবে। লিলি তোমার স্বামীকে পায়নি বলে কষ্ট পেয়েছ, আর তুমি এসে এটা নিয়ে সে আমার কাছে অভিযোগ করছো। আদৌ মাথায় কিছু আছে তোমার? কি নিয়ে অভিযোগ করছো, কোনো ধারণা আছে? ইমা চমকে ওঠে।
সে শুধু লিলির কষ্টটাই দেখছিল, অথচ নিজের দিকটা একবারও খেয়াল করে দেখেনি। আজ লিলিকে হাসি খুশি দেখতে হলে তাকে নিজেকে স্যাক্রিফাইস করতে হবে, কিন্তু সেই স্যাক্রিফাইস করার কোনো ইচ্ছে তার মধ্যে অবশিষ্ট নেই। নয়তো সে শুধু রুদ্রকে হারাবে না, বরং এই সুন্দর সুখী পরিবারটাকেও হারাবে। ইমা জীবনে অনেক কিছু হারিয়েছে, এখন আর কিছু হারিয়ে বেঁচে থাকার মতো শক্তি তার মধ্যে অবশিষ্ট নেই। এসব ভেবেই তার অনেক খারাপ লাগে। সে নিজের ভুলটা বুঝতে পারে, তাই তো মুহূর্তের মাঝে সে একপাশ থেকে রুদ্রের টি শার্ট আঁকড়ে ধরে কান্না করে দেয়। কান্নারত কণ্ঠে বলে, আই এম সরি, আর বলবো না এসব। আমি আর কিছুই হারাতে চাই না। আমার সব চাই, এই পরিবারটাকে চাই, আপনাকে চাই, কিন্তু লিলি আপুর জন্য আমার কষ্ট হচ্ছে। রুদ্র চুপচাপ সামনের দিকে তাকিয়ে কফি খাচ্ছিল। ইমার ফ্যাসানি শুনে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে। তারপর একটু মজা করে বলে, তাহলে এখন আমার কি করা উচিত তুমি বলো? লিলিকেও এনে দিব? ইমা তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে বলে, না না না, লাগবে না, শুধু ওনার সাথে একটু কথা বলবেন, একটু বোঝাবেন আপুকে। ইমার এমন দ্রুত মাথা নেড়ে না করা দেখে রুদ্র ঠোঁট টিপে হাসে। তারপর কফির কাপটা পাশে রেখে ইমার দিকে সরাসরি তাকিয়ে বলে, সে না হয় বলবো, তবে তোমাকেও বুঝতে হবে সবসময় এভাবে নিজেকে ছোট করা ঠিক না। যেখানে আমার পরিবার তোমায় মেনে নিয়েছে, সেখানে কে কি ভাবলো সেসব ভাবতে যাবে না। সবার প্রথমে নিজের অধিকার জিনিসটা নিজেকে বুঝে নিতে হবে। অধিকার বলেই একজন তার নিজ নিজ স্থানে আটকে থাকে। অধিকার ছেড়ে দিলে তুমি নিজেকেও হারিয়ে ফেলবে। তারপর একটু থেমে বলে, এখন হয়তো ভাববে এত বোঝাচ্ছি কেন আমি, কারণ হচ্ছে তুমি বড্ড বোকা একটা মেয়ে। সামনে অনেক কঠিন পরিস্থিতির শিকার হবে। আজ থেকেই শুরু করো, বাকি সব নিজেই সামলে নিবে। আমি বাঁচাতে যাব না, আগেই বলে দিচ্ছি। তাছাড়া কিছুদিনের মাঝে আমার ফাইনাল এক্সাম শুরু হবে। চারপাশে তাকেও দেখব না, তোমার দিকেও তাকাবো না। পারলে ফ্ল্যাটে চলে যাব, সব তোমাকে একাই সামলাতে হবে। ইমা ফট করে বলে, যদি যেতে না দেই, যদি একটু জ্বালাই আপনাকে? সারা বছর পড়েননি কেন? এবার ফাইনালের সময় আপনাকে যেতে দিব না, উল্টো আপনার পড়াশোনার সময় জ্বালাবো বেশি করে। রুদ্র মুচকি হেসে বলে, আমি তো জানতাম মা বাবার পড়াশোনার সময় বেবিরে ডিস্টার্ব করে। আমার বেবি না থাকলে কি হবে? বউটাই বেবিদের মতো দুষ্টুমি করবে, বোঝা যাচ্ছে। ইমা লজ্জা পেয়ে যায়, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রুদ্র মিটমিট করে হেসে ওকে রেখে রুমে চলে যায়। এতক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে ঠান্ডায় কাঁপুনি উঠে গেছে। তার পিছু পিছু ইমাও রুমে আসে। তবে বেশ সময় ধরে রুমে থাকায় এবার সে নিচে চলে যায়, আর নিচে যেতেই খালা শাশুড়ির মুখোমুখি হয়। তিনি ইমাকে দেখে মুখ বাঁকিয়ে বলেন, বউ মানুষ, এত সময় ধরে রুমে বসে থাকা কোন ধরনের কথা? বাড়িতে মেহমান আসছে, কোথায় কাজকর্ম করবে তা না, রুমে ঢুকে বসে আছে। এসে যে এমন কথা শুনবে ইমা ভাবতে পারেনি। তাকে তো কখনো রুদ্র বাসায় থাকলে রুমে থাকা নিয়ে বাধা দেয়নি, বরং আজকাল তো তাকে রান্নাঘরেও তেমন যেতে দেয় না। আগে যেমন হালিমা রুমানা রান্না করত, এখন তারাই করে। এখনও ইমা শুধু মাঝে মধ্যে সুযোগ পেলে রান্না করে, তাছাড়া প্রায় চা নাস্তার দায়িত্ব তার। এখন খালার কথায় ইমা শুধু বলে, কিছু লাগবে আপনার? বানিয়ে এনে দিব? আদৌ রান্নাবান্না কিছু পারো? তোমাকে দেখে তো মনে হচ্ছে আমার মেয়েই তোমার থেকে ভালো পারবে। তখনই সামিনা বেগম এসে বলেন, ওহ, দৃষ্টিকে রান্না শিখিয়েছিস তাহলে? ভালোই হয়েছে, মেয়ে মানুষ, টুকটাক শিখতেই হবে। আমিও মেহেরকে রান্নাঘরে ঢুকাবো, আর 2 দিন যাক। এটা কেমন কথা বললা আপা? ছেলের বউ থাকতে মেয়েকে কেন রান্নাঘরে পাঠাবা? মেয়ে হয়েছে না, একটু তো শিখতেই হবে। ইমা, যাও তো একটু চা বানিয়ে দাও আমাদের, তোমার এখানে বসতে হবে না। ইমা মাথা নাড়িয়ে চলে যায়। মূলত বোনের ব্যাপার স্যাপার কিছুটা তিনি আন্দাজ করতে পেরেছেন, তাই ইমাকে এখান থেকে সরিয়ে দিয়েছেন। ইমা যেতেই সেলিনা বেগম বলেন, আপা, এটা তোমরা একদম ঠিক করো নাই। না জানিয়ে রুদ্রকে বিয়ে দিয়ে দিলে। বউয়ের ব্যাপারে খোঁজখবর নিয়েছে কিছু? বাড়ি কোথায়, কেমন পরিবার কিছু জানো? কোথা থেকে মেয়েটাকে ধরে এনেছ? দেখ সেলিনা, যার কথা বলছিস সে এখন আমার ছেলের বউ।
বিয়ে হয়ে গেছে অলরেডি, এসব জেনে আর লাভ নেই, বরং যে যেমন তাকে তেমনই মানিয়ে নিয়ে চলতে হবে। তাছাড়া ইমা অনেক ভালো একটা মেয়ে, আমার ছেলের ভালো লাগলেই ভালো। সেলিনা বেগমের মুখ কুঁচকে যায়, অবশেষে বলেই ফেলেন, আমার মেয়েটা কোন দিক দিয়ে কম ছিল নাকি? দেখতেও সুন্দর, কাজকর্ম শিখাচ্ছি। তাছাড়া আর 2 বছর গেলে ওদের দুজনেরই বিয়ের পারফেক্ট বয়স হয়ে যেত, আমাদেরও ভাই বোনের সম্পর্ক ভালো থাকতো। সেলিনা বেগম মুচকি হেসে বলেন, কেন রে, এমনিতে কি সম্পর্ক খারাপ হয়ে গেছে নাকি? আমরা যেমন ছিলাম তেমনই আছি। আর শোন, তোর দুলাভাইয়ের সামনে ইমাকে নিয়ে কোনো কথা বলবি না, ইমাকে উনি পছন্দ করে বউ করে এনেছেন। সেলিনা বেগম হঠাৎ বলে ওঠেন, তাহলে তো তুমি রাজি ছিল না, এখন ডিভোর্স? সেলিনা, একদম চুপ। আমি সব মেনে নিয়েছি, আমার কোনো সমস্যা নেই, এসব কথা যেন আর না শুনি। তোর মেয়ে মাশাল্লাহ অনেক ভালো, অনেক ভালো জায়গায় বিয়ে দিতে পারবি, দরকার পড়লে ছেলে আমরা খুঁজে দিব, তবুও যাতে আর এসব কথা না শুনি। তখন ইমা তাদের জন্য চা করে নিয়ে আসে। মুখটা তার থমথমে, কারণ সে ওনাদের শেষের কথাগুলো শুনে ফেলেছে। ডিভোর্স শব্দটা শুনেই তার বুকটা কেঁপে ওঠে। এই শব্দটা যে তার জন্য বিষের মতো। সামিনা বেগম ইমাকে বলে, রুমে যাও, পারলে মেহুকে ডেকে দিও তো, সকাল পেরিয়ে যাচ্ছে, তার ওঠার নাম নেই। ইমা যেতে নিলেই সেলিনা বেগম বলেন, এটা কেমন কথা আপা? বেড়াতে আসলাম আর তোমার ছেলের বউয়ের হাতের রান্না খাবো না? দেখি কাজকর্ম কেমন পারে, নাকি রান্না পারে না। শাশুড়ি কিছু বলতে গেলে ইমা নিজেই বলে ওঠে, ঠিক আছে, আজকে আমি রান্না করব, কি কি খাবেন বলে দিন, নিজের সাধ্যমতো সব করার চেষ্টা করব। অপরদিকে মেহেরের রুমে বসে দৃষ্টি ফোন দেখছিল। মেহেরকে কয়েকবার ডেকেছে, ওঠেনি, একটু নড়েচড়ে আবারও ঘুমিয়েছে। বেচারির একাকী ভালো লাগছিল না, সে এবার অনার্সে উঠবে। মায়ের থেকে কিছু কিছু ইঙ্গিত পেয়ে নিজেও রুদ্রকে নিজের ভেবে নিয়েছিল, অথচ তার ক্রাশ কিনা এখন বিয়ে করে বসে আছে। হঠাৎ তার মনে হয় যেহেতু তারা কিছুই জানতো না, তার মানে রুদ্রর কাজিনরা কেউই জানে না, কেমন হয় যদি সে জানিয়ে দেয়। রিয়াজুল হক পরিবারের বড় ছেলে, ওনার একজন ছোট ভাই আর বোন আছেন, তাছাড়া এখানে রুদ্রর দাদু বেঁচে আছেন। রিয়াজুল হকই একমাত্র চাকরি সূত্রে পরিবার নিয়ে শহরে থাকেন। গ্রামের বাড়িতে ওনাদের কাউকে এই বিয়ের ব্যাপারে এখনো কিছুই জানানো হয়নি, অথচ বিয়ে করে বসে আছে। 2 মাস হয়ে যাচ্ছে। কি মারাত্মক কথাবার্তা! এরা কি ভেবেছে বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে সবাইকে জানাবে নাকি? তার আগে দৃষ্টি সব ভাইরাল করে দিবে, রুদ্রকে সে পায়নি তো কি হয়েছে, দেশের ছেলের অভাব পড়েছে নাকি? তার আগে ওদের ফাঁসিয়ে দিতে পারলে দৃষ্টির শান্তি। রুদ্র চাচাতো বোন সাদিকা দৃষ্টির সাথেই পড়ে, তার সাথে দৃষ্টির যোগাযোগ আছে। সে সোজা সাদিকাকে ফোন লাগায়। সাদিকাকে সব বলতেই সে অবাক হয়ে যায়। তাদের কাজিন ভাই বিয়ে করে বসে আছে, অথচ কাউকে জানায়নি। সে গিয়ে তার বাবা দাদুকে সব জানায়। ওদিকে যে সব জানাজানি হয়ে গেছে, সেটা আবার এখনকার কেউ এখনো জানে না। দৃষ্টি তো তার কাজ শেষ করে ভদ্রমের মতো বসে আছে, মাঝে মাঝে ইমার দিকে তাকিয়ে নিজের সাথে তুলনা করছে। নিঃসন্দেহে ইমা সুন্দরী, কিন্তু রুদ্রর জন্য দৃষ্টি ভালো চয়েস ছিল। রুদ্রকেও এখন তার সহ্য হচ্ছে না, সে আরও সুন্দর কোনো ছেলেকে বিয়ে করে রুদ্রকে দেখিয়ে দিবে, অথচ তার জানাই নেই। রুদ্র এসব পাত্তাই দেয় না, পাত্তা দিলে আজ তার গার্লফ্রেন্ডের অভাব হতো না। রুদ্র রুমে বই নিয়ে বসেছিল। ইমা রান্নাবান্না শেষ করে ক্লান্ত হয়ে রুমে আসে। অনেকদিন পর এতগুলো কাজ করায় হাঁপিয়ে গেছে। এসেই কোনো রকমে ফ্রেশ হয়ে বিছানায় বসে বা শুয়ে পড়েছে। পাশে রুদ্র বই হাতে ল্যাপটপ সামনে নিয়ে বসেছিল। এতই মনোযোগ তার যে ইমা যে এতক্ষণ রুমে ছিল না, এখন আসলো সেসবে কোনো খেয়ালই নেই তার। ইমার বিনা কারণে রাগ উঠে যায়, এমনিতে মাথাও একটু যন্ত্রণা করছে। একে তো সারা রাত জার্নি করে এসেছে, এখন আবার এত পরিশ্রম করে আসলো। সে হঠাৎই ঠাস করে রুদ্রের ল্যাপটপটা বন্ধ করে দিয়ে বালিশে মুখ গুজে পড়ে থাকে, কিন্তু রুদ্রর কোনো সারা শব্দ না পেয়ে সামান্য মুখ তুলে তাকিয়ে দেখে রুদ্র তারই দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। এটা দেখে ইমা হকচকিয়ে যায়। কি সমস্যা? শয়তানের নাড়া দিছে মনে হয়। এখানে আমার কোনো দোষ নেই,
সাহস অনেক হয়ে গেছে তোমার মার্সি। সাহস না, অধিকার। এমন টুকটাক দুষ্টুমি করাও আমার অধিকার। রুদ্রর মুখ কুঁচকে বলে, কিছুই শেখাতে পারলাম না। আসল জায়গায় প্রতিক্রিয়া দেখাতে না পেরে এখানে আমাকে জ্বালাতে চলে এসেছ। আচ্ছা, চলে যাচ্ছি। একটু কিছু করতে না করতে বকাবকি শুরু করে দিয়েছেন। আবার বলে অধিকার দেখাতে, থাকলাম না আর। বলেই মাথায় এক হাত চেপে ধরে চলে যেতে নেয়। উদ্দেশ্য মেহেরের রুমে যাওয়া। তবে পেছন থেকে রুদ্র বলে, একটা ওষুধ খেয়ে যাও, মাথায় যন্ত্রণা করবে না। ইমা মুখ গোমরা করে উল্টো এসে আবার বিছানায় শুয়ে পড়ে। সে কিছুই খাবে না, আবার যাবেও না। রুদ্র এটা দেখে মুচকি হাসে। মূলত ইমা একটু বাচ্চামো করতে চেয়েছে। যেহেতু রুদ্র তার কোনো কিছুতেই কোনো বাধা দেয় না, বরং আরও উৎসাহ দেয়, তাই সে একটু সুযোগের সদ্ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু পাত্তা না পেয়ে এসে শুয়ে পড়েছে। আর রুদ্র নিজের মতো কাজে ব্যস্ত। মাঝে একবার সাজিদ হিমেলকে ফোন দিয়ে সবার খবরও নিয়েছে। সবাই ঠিকই আছে, শুধু লিলিরই মন খারাপ ছিল। দুপুরে খাবারের সময় গেলে খালা একবার বলে, রোদ বাবা, কোথায় গিয়েছিলি তোরা? বোনকেই সাথে নিতি, বউকেও সাথে নেওয়ার কি দরকার ছিল? মার দিকটা একটু খেয়াল করলি না কেন? রুদ্র খাওয়া চলমান রেখে বলে, কি যে বলো না খালামুনি, আম্মু তো নিজেই রাজি হয়েছিল, তাছাড়া বউ হয়েছে বলে ঘুরতে যাওয়া যাবে না নাকি? উল্টো ইমার জন্যই মেহেরও যেতে পেরেছে, নয়তো ওকে একাকী কখনো নিয়ে যেতাম না। বাহ, বউকে এখনই এত মাথা তুলে নাচছিস? পরে ঘাড়ে উঠে বসে থাকলে সামলাবি কি করে? ততদিনে বাচ্চাকে পালার সময় হয়ে যাবে, সেই সুযোগে পাবে না। ঘুরতে যে গেলি, তোর বন্ধুরাও তো সাথে ছিল, এভাবে যাওয়া কি ঠিক হয়েছে? সাথে তো আমি ছিলাম নাকি? গেলে তো স্বামীর সাথেই গিয়েছে, এখানে কোনো সমস্যা তো দেখছি না। স্বাভাবিকভাবে বসে প্রত্যেকটা কথার এমন উত্তর শুনে সেলিমা বেগমের মুখ বন্ধ হয়ে গেল। আর কিছু বলার আগে রুদ্র বলে ওঠে, মেয়ের দিকে খেয়াল রেখো খালামণি, ভুল তো সবারই হয়, তাই দ্রুত সমাধান করে ফেলাই ভালো। ছেলেটা বন্ধু হয় বোধ হয়, বন্ধু থাকতেই পারে সেটা ব্যাপার না, তবে একাকী দুজন মিলে পার্কে রেস্টুরেন্টে ঘুরতে যাওয়াটা ভালো দেখায় না। সেলিনা বেগম অবাক হয়ে যান, তার মেয়ের প্রেমিক আছে, তিনি তা জানতেনই না। মেয়ের দিকে তাকাতেই দেখে মেয়ে মুখ লুকাতে ব্যস্ত। তাতে বুঝে যান সব জিনিস নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না, তাই তো এখন তীরটা নিজের দিকেই ঘুরে এসেছে। রাতে রিয়াজুল হক আসতেই সামিনা বেগমকে রুমে ডাকেন। বউকে দেখে তিনি একটু চিন্তিত হয়ে জানান, বাড়িতে সবে জানলো কিভাবে? তুমি জানিয়েছ? মা ফোন করেছিল, বকলো আমায়, নাতির বিয়ের কথা গোপন করেছি বলে। সামিনা বেগমও টেনশনে পড়ে যান, উনি তো কাউকে জানাননি, তাছাড়া ছেলে মেয়েদেরকেও কাউকে এখনই বলার কথা না, কারণ রুদ্র তাদের থেকে একটু সময় চেয়েছে। আপাতত বিয়ে হয়েছে, এমনই থাকুক, সে নিজেকে গুছিয়ে নিয়ে পরে সবার সামনে সব প্রকাশ করার কথা বলেছিল। নয়তো এখনই এসব নিয়ে বাড়াবাড়ি শুরু হলে তার কাছে বাধা পড়বে। কিন্তু এখন এই কাজটা করলো কে? তোমার বোন কিছু বলেছে? কিভাবে বলবে? সারাদিন তো আমার সামনেই ছিল। তাহলে এখন কি করব? মা বাসায় আসবেন বলছে, সামলে নিও সব, আমি তো সারাদিন অফিসেই থাকব। বলেই তিনি মুচকি হাসি দেন। সামিনা বেগম স্বামীর উপর মেয়েকে রাগ দেখে বলেন, সেই তো সব সময় সব আমার উপরে চাপিয়ে দিয়ে আপনি আরাম করেন। ছেলেকে বিয়ে করিয়ে বউকে আমার উপর ছেড়ে দিয়েছেন, এখন নিজের পরিবারকেও আমার উপরে ছেড়ে দিচ্ছেন। ছেলেকে বিয়ে করানোর আগে গোষ্ঠীশুদ্ধ সবাইকে নিয়ে যাননি কেন? বউকে রাগলে সামাল দিতে তিনি বলেন, ও বউ, তোমাকে তো সব জানিয়েছিলামই। জানোই তো ইমার বাবার ওপর আমি কতটা ঋণী। উনি না থাকলে আজ আমায় কত বিপদে থাকতে হতো। আমি তো খোঁজ পেয়ে দেখা করতে গিয়েছিলাম, কে জানতো কয়েক বছর পর এমন খবর পাবো। আর মেয়েটাকে তো এমনি সাথে আনতে পারছিলাম না। এলাকার মানুষজন একটু হলেই আমাকে মেয়ে ধরা বলে দিত। ভাগ্যের ছেলে ছিল আমার, ধরে নিয়ে গিয়ে বিয়ে পড়িয়ে নিয়ে চলে আসলাম। বলে তিনি হো হো করে হাসতে শুরু করেন। সামিনা বেগমের হাসি আসলেও তিনি একটু রাগের ভাব ধরে থাকেন, তবে না পেরে শেষে বলেই ফেলেন, আমার ছেলের কিন্তু মন গলেছে,
আজ সেলিনার সামনে সুন্দর করে বউয়ের পরিচয় করালো। আমরা বলতে পারবো ছেলেকে সুশিক্ষা দিতে পেরেছি। বিয়ে বউ কোনো কিছুকে অস্বীকার করেনি। তারা ভালো থাকলে, সংসার করতে পারলে আমাদের তো আর কিছুই বলার নেই। তা ঠিক। তো কিছু বুঝেছ? মানে নাতি নাতনি? আপনি সব কিছুতে তাড়াহুড়ো, ওদের যখন মন চায় তখন নিবে। ছেলেকে চিনেন না, ওর কাছে দায়িত্ব সবচেয়ে বড়। নিজে ঠিকমতো দায়িত্ব নেওয়ার আগে মনে হয় না এসব ভাবনা ভাববে। আপনি আবার এসব নিয়ে ছেলেকে কিছু বলতে যাবেন না। এমনি দুজন কথার থেকে ঝগড়া বেশি করেন। আমার মাঝে মাঝে ভয় হয় কবে না জানি ছেলে বাবা ছেলে লেগে যান। দুজনে একই রকম, কেউ কাউকে ছাড় দিতে চান না। রিয়াজুল হক বউয়ের কথা নিয়ে বেশ হাসাহাসি করেন। ওনাদেরও অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। ওনার বাবা নিজে পছন্দ করে সামিনা বেগমকে ছেলের বউ করে নিয়ে এসেছিলেন। ছেলের বউকে অনেক ভালোবাসতেন। রিয়াজুল হকও ঠিক তার বাবার মতোই নিজের ছেলের বউকে ভালোবাসেন। তিনি বিশ্বাস করেন ওনার ছেলে ওনার মতোই নিজের বউকে সর্বদা সব বিপদ থেকে আগলে রাখবে, কারণ ছেলেটা যে অনেকটাই বাবার মতোই হয়েছে। মেহেরকে সকালে যখন রুদ্র বাসায় নিয়ে এসেছিল তখন ভুল করে সাজিদের নেক পিলোটা ইমার হাতে ধরিয়ে দিয়েছিল, আর ইমাও সেটা ঘুমের ঘরে হাতে করে নিয়ে বাসায় চলে এসেছিল। সাজিদেরও বিষয়টা হয়তো একদমই খেয়ালে ছিল না, তবে ইমা পরবর্তীতে বুঝতে পেরে পিলোটা রুদ্রকে দিতে গেলে মেহের সেটা নিজের সাথে নিয়েছিল। ইমাও পরে আর কিছুই বলেনি। সারাদিনের কাজ শেষে বেমালুম ভুলে গেছিল। মেহেরের রুমেই দৃষ্টি ছিল। দৃষ্টি বসে ফোনে কারোর সাথে কথা বলছিল। ততক্ষণে মেহের নেক পিলোটার ছবি তুলে ফেসবুকে স্টোরি দেয়। যার জিনিস সে নিজ দায়িত্বে এসে নিয়ে যাবেন, না নিলে সেটাকে নিজের গিফট হিসেবে ধরে নিব, আর কখনো ফেরত দিব না। স্টোরিতে বাকিদের হাইড করে শুধু সাজিদের উদ্দেশ্যেই দিয়েছিল, মানে সে সরাসরি মেসেজ দিবে না, এটা গার্লস ইগো, তাই এই পদ্ধতিতে জানালো। সাজিদ স্টোরি দেখে বিষয়টা বুঝতে পারে। এমন পদ্ধতিতে জানানো দেখে বেশ মজাও পায়, তাই সেও মজা করে রিপ্লাই দেয়, আই এম ইমপ্রেসড। জেসে পড়ে যখন গিফট নিয়েই নিলে, তাই আর চাইলাম না, রেখে দাও নিজের কাছেই, পিচ্চি বেয়াদব মেয়ে। মেহের গাল ফুলিয়ে পাল্টা উত্তর দেয়, সেবারের নখের আসরের কথা মনে না থাকলে বলবেন, পরের বার দেখা হলে ভালোভাবে মনে করানোর ব্যবস্থা করে দিব। তবে আমিও সবসময় পকেটে নীল কাটার রেখে দিব, যাতে দেখা হলে আগে নখগুলোর ব্যবস্থা করতে পারি। জংলি বিড়াল একটা। রুদ্র ভার্সিটি গিয়ে জানতে পারে লিলি নাকি আসেনি আজ, অথচ এই মেয়েটা নাকি অসুস্থতা ছাড়া কখনো ভার্সিটি মিস দেয়নি। লিলির জন্য সিয়াকেও আশেপাশে দেখা যাচ্ছে না। রুদ্রর সামনেই হিমেল যখন সিয়াকে ফোন দেয়, তখন সিয়া জানায় লিলি বলেছে এক্সামের আগে যে কয়দিন বাকি আছে সে দরকার ছাড়া আর ভার্সিটি আসবে না। তাছাড়া ওর বাকি পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার পরিকল্পনা করছে, দেখা যাক কি করে। সবাই অনেক অবাক হয়, শুধু রুদ্র চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিছুই বলে না। তবে মোনার বেশ মন খারাপ হয়, কারণ লিলি আর সিয়া না থাকলে সে একাকী হয়ে যাবে। তাই সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তাই হিমেলও পিছু পিছু যায়। এখানে শুধু সাজিদ আর রুদ্রই থাকে। সাজিদ বলে, তুই কিছু বলছিস না কেন? কি বলবো? বলার মতো কোনো সুযোগ রেখেছ? এমন ব্যবহার করছে যেন আমি তাকে ধোঁকা দিয়েছি। আদৌ কি তাই? তোরা দেখিসনি বারবার আমি ওকে প্রত্যাখ্যান করেছি, যাতে কখনো এমন পরিস্থিতিতে পড়তে না হয়। সেই যেটার ভয় পাচ্ছিলাম তাই হলো। না লিলির মন ভাঙার ওপর আমার কোনো হাত ছিল, আর না আমার বিষয়টার ওপর, বিয়েটার ওপর। দুটোই আমার অজান্তে ঘটেছে, তবুও সে আমি দায়ী। লিলির সাথে একটু কথা বলে দেখতি চেয়েছিলাম, তো আসলো কথা বলার সুযোগ দিল। এখন কি চাচ্ছিস? ওর কাছ থেকে আমি মাপ চেয়ে আসবো? নো ওয়ে। আমারও তো দায় পড়েনি। যেখানে আমার কোনো দোষ ছিল না, সেটা কেন জেসে পড়ে নিজের কাঁধে তুলে নিব? সাজিদ আর কিছুই বলে না। যতই সে চুপচাপ থাকুক, নিজেও খারাপ লাগছে। তারা তো সত্যিকার অর্থেই বন্ধু ছিল। এখন লিলির একটা ভুলের জন্য সব তালগোল পেকে গেল। এখন বোধহয় এই গ্রুপটাকে আর টিকে রাখা সম্ভব হবে না। সেটাও জানে। রুদ্ররও মন খারাপ,
তাই এমন রাগী ব্যবহার করছে। তাদের এই ফ্রেন্ড গ্রুপটা যে অনেক দামি তাদের কাছে, কখনো চিন্তা করেনি এমন একটা বিষয় নিয়ে এই ফ্রেন্ডশিপে ভাঙন ধরবে। রুদ্র ক্লান্তি নিয়ে বাড়িতে যেতেই শুনে দাদু আসছে, সাথে চাচা ফুপুরাও আসবে। এমনিতে হলে রুদ্র অনেক খুশি হতো, কিন্তু এখন যে পরিস্থিতির তার অনুকূলে নেই। এমনিতে লিলির ব্যাপারটা নিয়ে সমস্যা, তার ওপর তাদের বিয়ের কথা সবাই জেনে গেল, সামনে ফাইনাল এক্সাম, সব মিলিয়ে রুদ্রর পাগল পাগল অবস্থা। সব শুনে সে চুপচাপ রুমে চলে যায়। রুদ্রর এমন থমথমে মুখ দেখে ইমা একটু টেনশনে পড়ে যায়। আজকে তো ভার্সিটি গেল, লিলির সাথে দেখা হয়েছে হয়তো, সেখানে কি কিছু হলো নাকি? আবার এই সময়ে পরিবার আসার কথা শুনেও কিছুই বলল না। রুদ্র যাওয়ার পর ইমা আলগোছে উঠে নিজেও রুমে যায়। ইমা গিয়ে দেখে রুদ্র থমথমে মুখ করে বিছানায় বসে আছে। ইমা কিছুক্ষণ দূরে দাঁড়িয়ে থাকে, ভয়ে কাছেও যেতে পারছে না। ইমার এমন ব্যবহার দেখে রুদ্রর আরও মেজাজ খারাপ হয়ে যায়। কিছুটা রাগে বলে, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? মুখ নেই, কিছু বলতে পারো না? না পারলে রুম থেকে বের হও, দরকার নেই আমার কিছুর, শুধু ঝামেলা আর ঝামেলা, আমি পাগল হয়ে যাব, আমার কাউকে চাই না, যাও এখান থেকে। রুদ্রর এহেন রাগ দেখে ইমা চমকে উঠেছিল। সে তো আগে থেকেই ভয়ে কোনো কথা বলছিল না, এখন কথা না বলেও বকা খেলো। তার চোখে পানি চলে আসে, কোনো রকমে মুখ লুকিয়ে সে রুম থেকে বেরিয়ে যায়। রুদ্র তো তাকে দেখে আরও রেগে যাচ্ছে। অন্যদিকে রুদ্র ইমার চলে যাওয়া দেখে আরও রেগে যায়। এখন যেন রাগ সামলানো কঠিন হয়ে পড়েছে। তাই সে নিজেকে সামলাতে শাওয়ার নিতে চলে যায়। কিছু সময় ধরে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। ঠান্ডা পানিতে শাওয়ার নিয়ে মাথা ঠান্ডা হয়েছে ঠিকই, তবে শরীর যেন অবশ হয়ে আসছে এখন। তাই সে চুপচাপ গিয়ে বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ে। এত সবার মাঝে ইমার আর দেখা নেই। ইমা ভয়ে আর রুমেই যায়নি, বরং নিজেকে কাজে ব্যস্ত রেখেছে। একবার বুক ফেটে কান্না আসছিল, তবে আশেপাশে অনেকে আছে বলে তাদের সামনে নিজের এমন অবস্থা দেখাতে চায়নি। আসলে এখানে তো সে আসার পর থেকে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি। তাছাড়া রুদ্র কখনো তার সাথে এমন ব্যবহার করেনি, তাই বেশি খারাপ লাগছে তার। রুদ্র শুয়েই ঘুমিয়েছিল। সেই এক ঘুমে উঠেছে সন্ধ্যার পর, কেউ তাকে ডাকেনি। চারপাশে তাকিয়ে বুঝে ইমা একবার রুমে আসেনি। আসলে হয়তো সে টের পেত, কারণ ইমা একেবারে নিস্তব্ধ থেকে কিছু করতে পারে না। যখনই সে বেশি সতর্ক থাকতে চায়, তখনই কিছু না কিছু ভুল করে। হয়তো কিছু ফেলে দিয়ে শব্দ করবে, নয়তো নিজেই পড়ে যাবে। বেশি সতর্ক থাকতে গেলেই এমন অবস্থা হয় তার। রুদ্র ঘুম থেকে উঠে কিছুক্ষণ থম মেরে বসে থাকে, তবু ইমা আসে না। ঘুম থেকে উঠে আবারও আগের কথাগুলো মনে হতেই মাথা খারাপ হয়। তবে ক্ষুধার ওপর আর কিছুই নেই, তাই সে ফ্রেশ হয়ে ড্রয়িংয়ে চলে আসে। এসে দেখে ইমা বাকিদের সাথে বসে আছে, তবে কোনো কথাই বলছে না। চুপচাপ মাথা নিচু করে বসেছিল, মানে সবার সামনে ভালো না লাগলেও যাবে না রুমে। রুদ্র আসলে তার দিকে একবার তাকিয়ে আবারও মাথা নিচু করে নিয়েছিল। রুদ্র মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু ক্ষুধা লাগছে, খাবার দাও। সামিনা বেগম কিছু আন্দাজ করতে পারেন, কারণ ইমাকেও সেই কখন থেকে মুখ গোমরা করে থাকতে দেখেছে। তাই তিনি বলেন, ইমা তুমি যাও, রুদ্রকে খাবার বেড়ে দাও, আমার শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে, আর তুমিও খেয়ে নিও, দুপুরে তো খাওনি। ইমা চুপচাপ উঠে রুদ্রর জন্য খাবার বাড়তে যায়। রুদ্র পিছু পিছু যায়। ডাইনিং টেবিলটা ড্রয়িং রুম থেকে একটু আড়ালে, তো এখানে কে কি করছে সেটা কেউ না আসলে চোখে পড়বে না। ইমা রুদ্রর খাবার বেড়ে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। রুদ্র হাত ধুয়ে এসে খেতে বসে। তোমার প্লেট কোথায়? খেতে বসছো না কেন? এমনি ক্ষুধা নেই। কি চাচ্ছ? এখন সবার সামনে তোমায় খাবার মুখে তুলে দেই? দুঃখিত, সবাইকে দেখে পীড়িত করার কোনো ইচ্ছা আমার নেই। চুপচাপ খাবার বাড়ো নিজের জন্য, আমি পরে সবার সাথে খেয়ে নিব, আপনি খেয়ে নিন। মার্শি, এক কথা কতবার বলাতে চাও? রাগ তুলিও না আর। ইমা ছলছল চোখ নিয়ে একবার তাকিয়ে চুপচাপ নিজের জন্য খাবার বাড়ে। তারপর মাথা নিচু করে নিজেও খেয়ে নেয়। পাশাপাশি রুদ্রর দিকেও নজর রাখছিল, কখন কি লাগবে।
সেটা দেখে রুদ্র মুচকি হাসে, মুখ ফুলিয়ে রাখবে তবু সেবা করবে। খাবার খেয়ে ড্রয়িংয়ে গিয়ে সরাসরি মাকে বলে, বাড়িতে এখনই জানিয়েছে থেকে তোমাদের কাছ থেকে তো কিছুদিন সময় চেয়ে নিয়েছিলাম আমি। তাছাড়া আমার এক্সাম কিছুদিন পরই, এই সময় এমন গোলমাল হলে আমি থাকতে পারবো না আম্মু। যাও ভেবেছিলাম এবার বাসায় থাকতাম, তাও হবে না বোধহয়, ফ্ল্যাট তো আর নেই, হোস্টেলে চলে যাব। মা অবাক হয়ে যান। তিনি ছেলেকে বলেন, কিন্তু আমরা তো কাউকে কিছুই বলিনি, তোর বাবা বলেনি। ওরা কিভাবে জানলো বুঝতেই পারছি না। এই কাজটা কে করেছে? মেহের আর দৃষ্টি এক পাশে পাশাপাশি বসেছিল। রুদ্র তাদের দিকে তাকাতে মেহের লাফিয়ে উঠে বলে, আমি কিন্তু বলি নাই ভাইয়া, তুমি না করার পরে কাউকে বলি নাই, একদম মুখ অফ রেখেছি। এমনকি ওদের সাথে কথা বলাও কমিয়ে দিয়েছি, যাতে কখনো এই ভুল না হয়। এবার রুদ্র দৃষ্টির দিকে তাকাতেই সেও ভয় পেয়ে যায়। কিছুটা আমতা আমতা করে বলে, আমি বলিনি। ইনফ্যাক্ট সাদিকার সাথে আমার তেমন কথাই হয় না, আমি বলতে যাব কেন? তোমাকে কে বলল বাড়িতে সাদিকাই সবাইকে জানিয়েছে? না মানে দৃষ্টি, লাইফে অনেক বলদ দেখেছি, তবে তোমার মতো বলদ দেখার সৌভাগ্য আমার এই প্রথমবার হলো। এখন তোমায় কি করা উচিত আমার? দৃষ্টি অবুজের মতো মেহেরের দিকে তাকালে মেহের ফিসফিসিয়ে বলে, চড় থাপ্পড় দিতে পারে, গালে হাত দিয়ে রাখো, হঠাৎ মারলে কম ব্যথা পাবা। দৃষ্টির সাথে সাথেই গালে হাত দিয়ে বসে। দৃষ্টির গালে হাত দেয়া দেখে রুদ্র বেশ বুঝতে পারে, তাছাড়া তার বোনকে তো চেনে আছে। আলতু ফালতু মেয়েদের গায়ে হাত তুলি না আমি, নয়তো এতক্ষণে আমার ব্যক্তিগত বিষয় নাক গলানোর জন্য এখনও এখানে বসে থাকতে পারতো না। মেহের মনে মনে খুশি হয়ে যাক, অন্তত সে ভালো বলে ভাইয়ের বকুনি খেয়েছে। ভাইয়া তো ডিফারেন্ট, তাকে ভালোবাসে বলেই বকে, অন্যদের বাসে না, বকা দেওয়া তো দূর, তাকেও দেখে না। মার্শি, কফি দিয়ে যাও। ইমা সেখানেই দাঁড়িয়েছিল। রুদ্রর এমন অর্ডার দেয়া দেখে মনের অজান্তে মুখ ভেংসি দিয়ে রান্নাঘরে যায়। আর অপরদিকে সেলিনা বেগম মেয়েকে বকাবকি শুরু করেন। যেই মেয়েকে নিয়ে এত গর্ব করতেন তিনি, সেই মেয়েই তার নাক কাটাচ্ছেন। কালকেই তিনি চলে যাবেন, আর এখান থেকে মান সম্মান ডুবানোর কোনো মানে নেই। ইমা কফি নিয়ে রুমে যায়। রুদ্র ফোন নিয়ে বসে থাকতে দেখে কফির কাপটা বেডসাইড টেবিলে রেখে চলে আসতে নিলে রুদ্র পেছন থেকে হাত টেনে এনে বিছানায় বসায়। কি সমস্যা? কথা নেই কেন? তোমাকে বলেছিলাম না আমার সামনে মুখ বন্ধ রাখবে না? আমার ভালো লাগে না। ইমা তবুও কিছু না বললে রুদ্র পুনরায় বলে, অধিকার দেখাতে বলেছিলাম, তুমি তো অভিমান করা শুরু করে দিয়েছ। ওকে ওকে, সরি বলছি, যদিও আমার দোষ নেই। দোষ নেই আপনার? কিছু বলেছিলাম আমি আপনাকে, শুধু শুধু বকা দিয়ে এখন বলছেন দোষ নেই? তো বলছি শোনো, আমি রেগে গেলে কখনো মারামারি করি না, মানে বিশেষ কোনো কারণ না থাকলে হাত তুলি না। রেগে গিয়ে দু একটা কথা শোনাতে পারি, তবে তুমি দূরে থাকবা না। দূরে থাকলে আমার মনে হয় দূর থেকে আমার রাগের কেউ উপহাস করছে, এতে আরও রাগ ওঠে, মানে আগুনে ঘি ঢালা আর কি। সে সময় তোমার উচিত আমার কাছাকাছি থাকা, এতে রাগ দেখালেও দূরে যাবা না। একটু ধৈর্য ধরে বসে থাকবে, পরে দেখবা রাগ এমনিতেই কমে গেছে। আপনি মাত্রই বললেন বিশেষ কারণে হাত তুলেন, সেটা আমি কিভাবে বুঝবো? ওটা বুঝতে হবে না, তোমায় এমনিতেই কিছু করব না। তুমি সামনে থাকলে রাগ এমনিতেই কমে যাবে। তখনও তো সামনেই ছিলাম, উল্টো রাগ বেড়ে গিয়েছিল আপনার। সামনে ছিলে তবে দূরে, আজকের পর থেকে এমন ভুল করবে না। জানো মার্শি, চুপ করে থাকা সবচেয়ে বিপজ্জনক। রাগ হবে, তুমি চিৎকার করে সেটা প্রকাশ করবে, দেখবে মন হালকা হয়েছে, ভেতরের কষ্টগুলো কমে গেছে। কিন্তু নীরব থাকলে সেই কষ্টগুলো জমে জমে ভেতরে আরও বড় পাহাড় সৃষ্টি করবে। তখন যেমন সম্পর্কে ভাঙন সৃষ্টি হবে, তেমনি সেই ভাঙনে নিজেকেও হারিয়ে ফেলবে। আমার রাগ হলে হয়তো একটু কথা শোনাবো, তখন সাময়িক চুপ থেকো, তবে দূরে যেও না, কাছে থাকবে, তর্ক করবে না। আমার রাগ কমলে পরে যা বলার বলবে, তবু অভিমান করে চুপ থাকবে না। ইমা চুপচাপ সব কথা শুনে রুদ্র কেমন যেন মানুষ, এত ভালো কেন, কখনো রাগ করে না, উল্টো নিজেকে সামলে তাকে বোঝায় ওনার মা যে অনেক ভালো। সামিনা বেগমও এমনই, কেন ভুল করলে একটু রাগ দেখালেও বুঝিয়ে দিবে, শিখিয়ে দিবে। এটাই ওনার শেখানোর পদ্ধতি। ইমা কখনো এমন পরিবার পাবে
এমন সুখ পাবে চিন্তাও করতে পারেনি। এরই মাঝে রুদ্র হুট করে ইমার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। একটু মাথা টিপে দাও তো, ব্যথা করছে প্রচুর। ইমা শিউরে উঠে বলে, বালিশে শুয়ে পড়ুন, এখানে কেন? যা বলেছি তা করো তো, মাথা ঠান্ডা করতে হবে, আমার অনেক কাজ আছে। ইমা ধীরে ধীরে রুদ্রর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে থাকে। একসময় প্রশ্ন করে, কিছু হয়েছে? আপনি থমথমে মুখে বাসায় এসেছিলেন। লিলির সাথে কথা হয়নি, উল্টো বিদেশ চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। বিনা দোষে আমায় অপরাধী বানিয়ে দিয়ে চলে যেতে চাচ্ছে। আমাদের ফ্রেন্ড গ্রুপটা ভেঙে দিল। ওর একটা ভুলে সব শেষ হয়ে গেল। ইমা চুপ করে থাকে। সে কি বলবে বুঝতে পারছে না, কিন্তু কিছু না বললেও সমস্যা। তার চুপ করে থাকা আবার রুদ্রর পছন্দ না। রুদ্র হয়তো বিষয়টা বুঝতে পারে, তাই সে হো হো করে হেসে ফেলে, বলে, কি বলবে বুঝতে পারছো না? না মানে আসলেই পারছি না। তাহলে বলতে হবে না, চুপ। চুপ থেকেই মাথায় হাত বুলিয়ে দাও, আরাম লাগবে। একটা প্রশ্ন করি আপনাকে। বলো। আমার কথা কি সাজিদ ভাইয়া, হিমেল ভাইয়া সব জানে? মানে আমার অতীত? রুদ্র মাথা তুলে ইমার দিকে সরাসরি তাকায়। কি মনে হয় আমি ঘরের কথা বাইরে সবাইকে বলে বলে বেড়াবো? ওরা তো দূর, আমার পরিবারের আর কেউ এসব জানবে না। ওরা জানবে তুমি আব্বুর বন্ধুর মেয়ে। তাছাড়া আমি কারো কথায় পরোয়া করি না। কে কি বললো তাতে আমার কিছুই যায় আসে না। তুমি আমার ওয়াইফ, এটাই সবচেয়ে বড় সত্যি, এর বাইরে আর কিছুই নেই। ইমার চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। সে কান্না করতে করতে বলে, আপনি এত ভালো কেন? অতিরিক্ত ভালো, যে কিনা আমার মতো একটা মেয়েকে এত সহজে ভালোবাসলেন। আমার বিশ্বাস হতে চায় না। মনে হয় স্বপ্ন দেখছি আমি, ঘুম ভাঙলে আবারও সেই দুঃখের জীবনে চলে যাব। ভয় হয় আমার। আমি ভালো এটা তোমায় কে বলল? আমি কিন্তু বেশি ভালো না, অভিনয় করছি। আমি ভালো মানুষের রূপ ধরে বসে আছি। সময়ে সময়ে খুব খারাপ রূপ ধারণ করব, তখন তো বলবে আমি অনেক খারাপ, একটুও ভালো না। বলেই রুদ্র হেসে দেয়। তারপর ইমার চোখের পানি মুছে দেয়, কিন্তু ইমা উল্টো বলে, বলবো না। আপনি কখনো খারাপ হতেই পারেন না। আমার মতো মেয়েকে যে নিজের জীবনের সাথে এত সহজে জড়িয়ে নিতে পেরেছে, সে কখনো খারাপ হতে পারে না। আপনার এসব যদি অভিনয় হয়ে থাকে, তবে আমিও সারা জীবন আপনার এই অভিনেতা রূপের সাথে কাটিয়ে দিতে চাই, আর কিছুই চাই না আমার। নিজেকে এত ছোট মনে করো কেন তুমি? তোমায় না বলেছি অন্য সব মেয়েদের মতো নিজেকে সাধারণ একটা মেয়ে মনে করবে? পাস্ট ভুলে যাও, মনে করো ওগুলো একটা খারাপ স্বপ্ন ছিল। এখন তুমি বাস্তবে আসছো, এটাই মেনে নাও। কিন্তু আমার যে খুব খারাপ লাগে, আমার শরীর যে কুলুষিত, অন্য কারো ছয়ে অপবিত্র হয়ে আছে। আপনার সামনে আসলেই আমার অনেক অপরাধ বোধ হয়। মানতে পারি না আমি আপনাকে ঠকাচ্ছি। আপনি অনেক ভালো কাউকে ডিজার্ভ করতেন। কেন সব জেনে আমায় বিয়ে করলেন? সেদিন কেন সব ফেলে চলে আসলেন না? কেন আমায় নিজের জীবনের সাথে জড়ালেন? রুদ্র আলগোছে তার ক্রন্দনরত স্ত্রীকে বুকে টেনে নেয়। তারপর বলেন, প্রথমত আমার বাবা, ওই মানুষটার কোনো অসম্মান আমার সহ্য হবে না। যখন তোমার এলাকার মানুষ বাবাকে কথা শোনাচ্ছিল, সেসব আমি মানতে পারিনি। দ্বিতীয়ত, আমি মেয়েদের অসম্মান করিনি কখনো। সেদিন সেখান থেকে চলে আসলে তোমাকে চরম অসম্মানিত করা হতো, আর সেই অপরাধ বোধে আমায় সারা জীবন বয়ে নিতে হতো। আর লাস্টলি, তোমার প্রথম কথারও উপায় জানা আছে আমার। আমি যেই জিনিসটা একবার নিজের মনে করে ছুঁয়ে দেই, সেটা একান্তই আমার। তুমি কলুষিত নও, তুমি কোনো পাপ করনি। সেই মানুষটা তোমার স্বামী ছিল, এক্ষেত্রে তোমার কোনো দোষ নেই, কোনো পাপ নেই। আর আমি সেসব নিয়ে ভাবি না। মানুষের অনেক রকমের পাস্ট থাকতে পারে, সেখানে তোমার পাস্ট একদম সাধারণ একটা বিষয়। এই যে আমি তোমায় ছুঁয়ে দিলাম, তোমায় জড়িয়ে ধরলাম, তুমি একান্তই আমার হয়ে গেছো। তোমার উপর এখন সমস্ত অধিকার আমার, আর আমি কিন্তু আমার অধিকার ভালোভাবেই বুঝে নিতে জানি। সময় মতো সমস্ত কিছুর অধিকার নিয়ে নিব, চাইলেও আটকাতে পারবে না। শুধু একটু সঠিক সময়ের অপেক্ষা। ইমার কান্না বন্ধ হয়ে যায়। এবার সে রুদ্রর জড়িয়ে ধরা অবস্থায় নিজেও রুদ্রকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন বলতে চায়, এই তো আমিও আমার অধিকার বুঝে নেওয়া শুরু করেছি, আমিও আপনাকে জড়িয়ে ধরেছি।
আর কখনো কোথাও যেতে দিব না। আপনি এখন একান্তই আমার মানুষ, আমার স্বামী, আমার সুখ দুঃখের সাথী। পরবর্তী কয়েকটা দিন ভালোভাবেই পার হয়ে যায়। রুদ্রর খালা পরদিন সকালে চলে গিয়েছিল। রিয়াজুল হক বাড়িতে ফোন দিয়ে মায়ের সাথে কথা বলেছে, ওনাদের এখনই আসতে না করায়। বৃদ্ধ মহিলা বলেছিল, তুই চুপ থাক রিয়াজ, পুতেরে বিয়ে দিয়ে আমাদের জানাস নাই, এখন তোর কোনো কথা শুনতাম না, আমি আজই রফিক রে নিয়ে আইতাছি। আম্মা, আপনার নাতিরে চিনেন না? ওর পরীক্ষা 2 দিন পর, বলতেছে পরীক্ষার পরে আসেন, নয়তো নাকি সে যাবেগা বাসা থেকে, পরীক্ষা শেষে পরে বাসায় আসবে। রুদ্র দাদু আবার রুদ্রকে অনেক ভালোবাসে, বড় ছেলের ঘরের নাতি, বড় নাতি, আদরও বেশি। তবে এবার যেন ক্ষেপে আছেন তিনি। হ্যাঁ যাজ্ঞা, বউরে পাইলেই হইল আমার, আগে বউরে দেখা নেই, তারপর নাতিরে দেখমু। কিন্তু আম্মা, আপনার নাতি বলছে বউ সাথে নিয়েই যাবেগা, ও পরীক্ষা দিবে আর বউ নাকি রান্না কইরা খাওয়াবে। এবার আর কি, বাধ্য হয়ে ওনাকে রাজি হতেই হয়। তাই সিদ্ধান্ত নেন রুদ্রর পরীক্ষা শেষে আসবেন, তখনই এসে নানি নাতবউরে একসাথে দেখবেন। দেখতে হবে নাতবউ দেখতে শুনতে কেমন, কাজকর্ম পারে কিনা। অপরদিকে রুদ্র পড়াশোনায় ব্যস্ত হয়ে গিয়েছে, পরীক্ষাও কাছাকাছি চলে এসেছে। লিলির সাথে আর দেখা হয়নি, রুদ্র নিজেও যায়নি। পরীক্ষার সময় তো দেখা হবেই, তখন না হয় কোনো একদিন কথা বলে নিবে। আর ইমা আছে নিজের মতো, এই পড়তে বসছে, আবার মাঝে মাঝে রুদ্রকে ডিস্টার্ব করছে। রুদ্রর পড়ার মাঝে নিজের বই ধরিয়ে দিয়ে বলে বুঝিয়ে দেন। কখনো বসে বসে রুদ্রর পড়া দেখে, আবার মাঝে মাঝে রুদ্রর বই দেখে বলে এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে। রুদ্রর মতে অন্যকে বুঝাতে গেলে নিজেরও রিভাইজ হয়, তাই সেও বিজ্ঞদের মতো ইমাকে বুঝায়। ইমা কখনো বুঝে, কখনো বুঝে না। কখনো ইমা দুষ্টুমি করতে থাকে, হয়তো রুদ্রের গায়ে কলম দিয়ে আঁকিবুকি করবে, কখনো বা রুদ্রের খাতায় আঁকিবুকি। রুদ্র কখনো কিছু বলে না, আর ইমা সুযোগ পেয়ে তার ছোটবেলার যতটুকু বাচ্চামো করা থেকে বঞ্চিত হয়েছে সবটুকু এখন রুদ্রর সামনে করে। তবে রুমের বাইরে সে ভদ্র মেয়ে, ভদ্র বউ, শ্বশুরের সামনে একদম ভদ্র। তার শাশুড়ির সামনে মেহেরের সাথে নিজে একটু আটটু দুষ্টুমি করে। সামিনা বেগম সেসব নিয়ে কিছুই বলেন না, মনে হয় যেন দুটো মেয়ে একসাথে দুষ্টুমি করছে। তবে সবকিছুর পাশাপাশি বাড়ির বউয়ের যতটুকু দায়িত্ব না নিলে হয় না, সেটুকু শিখিয়েছেন তিনি। ইমাকে সেগুলো করতে হয়, বউ হিসেবে এসব তার কর্তব্য। তার ছেলে যেমন নিজের দায়িত্বে অবহেলা করে না, তেমনি ছেলের বউয়েরও উচিত নিজের কর্তব্যটুকু মন দিয়ে পালন করা। এখন মায়ের সামান্য অসুখে রুদ্রকে তেমন চিন্তা করতে হয় না, তার বই সামলে নেয়। রুদ্র সব জানিয়েছে ইমাকে, কখন কিভাবে সে কি করতে। ইমা এখন তেমনই করার চেষ্টা করে, পাশাপাশি নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছে, কারণ তাকেও তো রুদ্রর যোগ্য হতে হবে, তাই এক্ষেত্রে কোনো অবহেলা করে না। মেহের আর সাজিদের সেদিন বেশ কথা হয়েছিল। মেহেরকে জংলি বিড়াল বলায় সে রেগে গিয়েছিল, সিদ্ধান্ত নিয়েছে পরের বার দেখা হলেই বিড়ালের মতো কামড়েও দিয়ে আসবে। তবে এরপর থেকে সাজিদ কখনো মেসেজ দেয়নি তাকে। তবে সেদিন কথা বলে মেহের বেশ মজা পেয়েছিল, এখন আবারও কথা বলতে মন চায় তার। তবে সাজিদ কিছু বলে না, সেও বলে না। আজকাল আবার কোথাও হেলান দিয়ে বসলে সাজিদের সেই নেক পিলোটা সাথে নিয়ে বসে, এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। তার বয়সটাই যেমন। সাজিদকে একসময় সে রাগী গম্ভীর মানুষ মনে করত, অথচ তার হাসি মুখে দুটো কথায় মেহের গলে গিয়েছে। দেখা হয় না, কথা হয় না, অথচ মনের মধ্যে কেমন একটা ফিল হয়। একবার ভেবেছিল ইমার সাথে কথা বলবে এটা নিয়ে, পরে আবার ভাইয়ের ভয়ে বলেনি। ভাবি যদি বলে দেয় তাহলে সে শেষ। আপাতত যেটা যেমন চলছে চলতে থাক, সাজিদের থেকে তো কিছুই নেই, সে শুধুই নাচানাচি করছে। পরে না জানি আবার লিলির মতো মন ভেঙে বসে থাকতে হয়। মাঝে মাসখানেক সময় পার হয়ে যায়। রুদ্রর এক্সাম শুরু হয়ে গেছে, ইতিমধ্যে 2-3টাও শেষ। পরের এক্সামের মাঝে কিছুদিন বন্ধ পড়েছে। টানা পরিশ্রম করে মাথায় হ্যাং হয়ে আছে তার। ইমা যতই বলুক সে দুষ্টুমি করবে, রুদ্রকে পড়তে দিবে না, জ্বালাবে। আদতে এসবের কিছুই করেনি, উল্টো রুদ্রর সাথে বসে নিজের পড়াশোনা করেছে।
কখনো কফি করে এনে দিয়েছে, মাঝে মাঝে আবার টিচার হয়ে ধরা পড়েছেও। এমনই টুকটাক দুষ্টুমি ছিল। এখন মাঝে বন্ধ পেয়ে রুদ্র বই খাতা রেখে বালিশে মুখ গুজে পড়ে আছে। ইমা এসে ডিনারের জন্য ডেকে গিয়েছে, তবে রুদ্রর এখন খাওয়ার কোনো মুড নেই, তাই ঘাটতারার মতো শুয়ে আছে। ইমা আবারও ডাকতে আসলে রুদ্র হঠাৎ উঠে বসে বলে, মার্শি ঘুরতে যাবা? ইমা চরম লেভেলের অবাক হয়ে বলে, মাথা নষ্ট হয়ে গেছে আপনার? এই রাতে কেউ ঘুরতে বের হয়? ঢং রেখে খেতে আসুন। আরে ঢং না, আই এম সিরিয়াস। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে মিশে গেছে। রুদ্রের গানের গলা সত্যি সুন্দর। এমন টুকটাক শোনার সৌভাগ্য ইমার গুটি কয়েকবারই হয়েছে। রুদ্রে এতটাই তেরত, তাকে গান গাইতে বললে গাইবে না, অথচ মন চাইলে এমন মাঝে মাঝে দু এক লাইন গান গাইবে। আপনি মজা করতেছেন তাই না? নপ, সত্যি চলো যাব, তৈরি হও। মা বাবা খেতে বসেছেন, ওনাদের কি বলবো? তাহলে একটু ওয়েট করো, ওরা খেরুমে যাক, তারপর আম্মুকে চুপি চুপি ডেকে আমরা দুজন বেরিয়ে যাব। কিন্তু আমার তো ক্ষুধা লাগছে, বাহিরে খাবো আমরা। আর কথা বলবা না, এখন বেশি কথা বলো তুমি। অপমান করছেন? একদমই না, সেই সাহস আছে আমার। আমি তো একটু অভিযোগ করলাম মাত্র। ইমা গাল ফুলিয়ে বসে রুদ্রর হাত মৃদু চিমটি দেয়। রুদ্র ব্যথা না পেয়েই এমনভাবে আটকে ওঠে যেন তার হাত থেকে চামড়া তুলে নিয়েছে কেউ। ইমা তা দেখে মুখ ভেংসি দিয়ে বসে। কিছু সময় পর সবার খাওয়া শেষ হলে রুদ্র গিয়ে মাকে চুপি চুপি বলে তাদের বাহিরে যাওয়ার কথা। সামিনা বেগম না করেন না, তারা স্বামী স্ত্রী ঘুরতে যাবে, তাতে বাধা দেওয়ার কি আছে? তাছাড়া রুদ্রর এমনিতে অনেক স্ট্রেস ফিল হচ্ছে, একটু ঘুরে এলে মন ভালো থাকবে। শুধু তিনি তাদের তাড়াতাড়ি চলে আসতে বলেন, বেশি দেরি করতে মানা করেন। রুদ্র মাকে আলতোভাবে জড়িয়ে ধরে কপালে চুমু দেয়, তারপর খুশি মনে রুমে এসে ইমাকে তৈরি হতে বলে। অনুমতি পেয়ে ইমাও তৈরি হতে যায়। সাধারণভাবে তৈরি হয়ে আসতেই রুদ্র তার হাত ধরে সাথে নিয়ে বের হয়। বেরিয়ে এসে বাইক বের করতে গেলে ইমা আটকে ওঠে। সেদিনের রুদ্রের বাইক চালানোর কথা মাথায় আসতে বলে, আপনি বাইক বের করতেছেন কেন? ওমা, বউ নিয়ে ঘুরতে যাচ্ছি, বাইক নিব না? না না, আমি যাব না তাহলে বলি উল্টো ঘুরে চলে যেতে নিলে রুদ্র হাত ধরে নিজের কাছে আনে। এখান থেকে এক পা পেছনে গেলে খবর আছে তোমার, মুডটাই বিগড়ে দিচ্ছ। ইমা মুখ ফুলিয়ে দাঁড়িয়ে থাকে। রুদ্র একটা হেলমেট নিজে পরে অপরটা ইমাকেও পরিয়ে দেয়, তারপর নিজে বাইকে বসে ইমাকেও বসতে বলে। ইমা বলে, দুইটা কেন? সেদিন তো একটাই হেলমেট দেখলাম, আগে দুইটার দরকার ছিল না তাই কিনে নি, এখন দরকার পড়েছে বলে আর একটা কিনে নিয়েছি। আপনার বউ বাইকে কাউকে বসাননি আগে? আম্মু বা মেহু? গাড়িতেই তো চলাফেরা হয়েছে, কখনো বাইকের প্রয়োজন পড়লে তাদেরকে হেলমেট পরিয়ে দিতাম, আমার লাগে না। কিন্তু আপনারও তো দরকার, পুলিশ দেখলে ধরে নিয়ে যাবে না? এখন তো দুইটাই আছে, আর কথা না, শুধু সময় পার করা তোমার। বুঝি তো, ওঠো তাড়াতাড়ি। ইমা মুখ ফুলিয়ে ভয়ে ভয়ে বাইকে উঠে বসে পেছন থেকে রুদ্রের পেটে শক্ত করে চেপে ধরে। রুদ্র সামান্য চিল্লিয়ে বলে, এমনি পেটে কোনো দানা পানি নেই, আরও পেট চেপে ব্যথা করে দিচ্ছ, হালকা করে ধরে বসতে পারো না? না, পরে আপনি বাইক স্টার্ট করলে আমি পড়ে যাব। রুদ্র একটু মুচকি হেসে বলে, ভয় পাচ্ছ বউ? চলো তবে তোমার ভয়কে আরেকটু বাড়িয়ে দেই। ইমা কোনো রিয়াকশন দিয়ে ওঠার আগেই রুদ্র বাইকে স্টার্ট করে দেয়। প্রথমে কিছুটা স্লোলি চালালেও ব্যস্ত রাস্তা পার করে বাইকের স্পিড বাড়িয়ে দেয়। এতে তো ইমার মরিমরি অবস্থা, যেন সে যতটা শক্ত করে রুদ্রকে আঁকড়ে ধরেছে, রুদ্র তত বেশি বাইকের স্পিড বাড়াচ্ছে। ইমা একসময় না পেরে বলে ওঠে, স্পিড কমান, নয়তো আমি এখনই হাত ছেড়ে দিব, তারপর দেখবেন আমি নেই পেছনে উড়ে চলে গেছি। রুদ্র ইমার কথা বেশ ভালোই শুনতে পায়। বাইক চালানো অবস্থাতেই হো হো করে হেসে দেয়। সে বাইকের স্পিড একটু কমায়, তবু সেটাও ইমার সহ্য শক্তি থেকে বেশি। হঠাৎ রুদ্র জোরে গান ধরে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? রুদ্রকে খামছে ধরে রেখে ইমা কাঁদো কাঁদো গলায় বলে, অনেক খারাপ হতো, বাইক থামান, আমি যাব না। রুদ্র বেশ মজা পায় ইমার এহেন কাণ্ডে। সে এখন স্বাভাবিক গতিতেই বাইক চালাচ্ছে, তবু ইমা এমন ভঙ্গি করছে যেন সে বাইক না, রকেট চালাচ্ছে।
আরে তেমন হলে তো কবেই রুদ্র নাশায় জয়েন করতো, নিজেকে বউকে চালানোর জন্য বাপের কাছে হাত পাতত না। বাইকে করে বেশ কিছুটা ঘুরে ফিরে তারা একটা রেস্টুরেন্টে আসে। যেহেতু ডিনার করা হয়নি তাই এটা এখন জরুরি হয়ে পড়েছে। এতটা চিল্লিয়ে এখন ইমার মাথাটা ভনভন করছে। রুদ্র লোকচক্ষুর আড়ালে ইমাকে এক হাতে ধরে নিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করে। ইমার তার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। শুধু চারপাশে মানুষের সমাগম বলে কিছুই বলতে পারছে না। রুদ্র বুঝতে পেয়ে সামনের দিকে এগিয়ে নিচু গলায় বলে, বাসায় যেয়ে নেই, পরে বলিও। তার আগে খাবার খেয়ে নাও, ধরো কি অর্ডার দিব নিচে দাও। ইমা মুখ ঘুরিয়ে নেয়, তাই রুদ্র নিজেই ডিনার উপযোগী খাবার অর্ডার দেয়। ইমা মুখ ফুলিয়ে বসেছিল। রুদ্র হেসে বলে, বলো কিছু, এভাবে মুখ ফুলিয়ে রাখছো কেন? ইচ্ছে হয়েছে তাই। আচ্ছা বাবা, আর করবো না, আজকে শেষবার। সত্যি তো? রুদ্র দুষ্টু হেসে বলে, ওই বাসায় যাওয়ার সময় আরেকবার, এটাই লাস্ট। তুমি সাথে থাকলে আর বাইকের স্পিড বাড়াবো না। ইমার তো কাঁদো কাঁদো অবস্থা, পারলে সে এখান থেকে দৌড়েই চলে যাবে, কিন্তু এখন সে কোথায় কিভাবে এসেছে কিছুই জানে না। অপরদিকে তার করুণ অবস্থা দেখে রুদ্র আরও টিস করছে তাকে, মানে ইমার অবস্থা এখন ছেড়ে দেমা কেঁদে বাসি টাইপ। খাওয়া দাওয়া শেষে মন কিছুটা ভালো হয় ইমার। তারা বাইরে এসেছে বেশিক্ষণ হয়নি, তাই ইমা এখন ঘুরতে যেতে চায়। তবে রুদ্রকে বলেছে যাতে ধীরে বাইক চালায়। রুদ্র শুধু এতে একটা শয়তানি হাসি হেসেছে আর কি। কিছুক্ষণের মাঝেই বাইকে করে রকেটের গতিতে তারা একটা নদীর পাড়ে আসে। আজকের চাঁদটা বেশ বড়, চাঁদের আলোয় চারপাশ আলোকিত হয়ে আছে। এত রাতে ইমা এই প্রথমবার বাহিরে বেরিয়েছে। চারপাশে গুটি কয়েক মানুষের অবয়ব দেখা যাচ্ছে। তারা বোধহয় রুদ্র ইমার মতো ঘুরতে এসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। তারা গিয়ে একটা বসার জায়গায় বসে। হঠাৎ ইমা খেয়াল করে তাদের থেকে একটু দূরে বসে একটা কাপল একে অপরের সাথে গল্প করছে। মেয়েটা ছেলেটার এক হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বসে আছে। ইমার কেন যেন দৃশ্যটা অনেক মধুর লাগে। তার নিজেরও হাতে শিরশির করতে থাকে। বারবার মন চাচ্ছে রুদ্রর হাতটা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখতে, কিন্তু সাহস করে বলে উঠতে পারছে না। এমনিতে তারা বন্ধুর মতো যত দুষ্টুমি করুক না কেন, তেমন কাছে আসা তো তাদের হয়নি। তাছাড়া রুদ্র কাছে না টানলে ইমা সাহস করে যেতেও পারে না। তাই এখনও মনের ইচ্ছাকে দমিয়ে রেখে এমনিতেই বসে থাকে। রুদ্রকে বেশ খুশি খুশি দেখাচ্ছে আজ, কারণ সে ইমাকে অনেক পেরেশানিতে ফেলতে পেরেছে। যে রুদ্র ইমার দিকে তাকিয়ে দেখে ইমার চোখ জোড়া চাঁদের আলোয় চকচক করছে। সেদিকে সে এক ধ্যানে তাকিয়ে থাকে। চাঁদের আলোয় মেয়েটাকে অনেক মিষ্টি লাগছে। শুনছেন? ইয়া বলো, আজকের পরিবেশটা অনেক সুন্দর না? দেখুন চাঁদটা কত সুন্দর। মনে হয় মানে আপনি দেখতে পারছেন না? দেখছি তো তোমাকে। এমন কথা শুনে ইমা রুদ্রর দিকে তাকিয়ে দেখে রুদ্র তারই দিকে তাকিয়ে আছে। হুট করে পরিবেশটা যেন অন্যরকম হয়ে ওঠে। ইমার কেমন যেন ফিল হয়। অজান্তেই রুদ্রর দিকে সে এগিয়ে যায়। হয়তো ইমা তার হুঁশে ছিল না, তবে রুদ্র সম্পূর্ণ হুঁশে ছিল। এই মুহূর্তে পিছিয়ে গেলে ইমার নিজেকে অনেক ছোট মনে হবে, ছ্যাঁচড়া মনে হবে। তাই রুদ্র বাধা দেয় না, বরং ইমার গালে হাত রেখে নিজের থেকে ইমার ঠোঁটে ছোট্ট একটা চুমু দেয়। এমন অনুভূতি একদম নতুন ইমার জন্য। তাই সে নিজেকে সামলাতে হঠাৎ করে রুদ্রকে জড়িয়ে ধরে বসে। রুদ্র মুচকি হেসে নিজেও জড়িয়ে ধরে বসে থাকে। কিছুক্ষণ নিস্তব্ধতায় সময় পার করে রুদ্র বলে, এভাবেই বসে থাকবে? বাসায় যাবে না? আর একটু সময় থাকলে এখন মেহুর বান্ধবীদের সাথে দেখা হয়ে যেতে পারে। ইমা মাথা তুলে অবাক হয়ে বলে, মেহুর বান্ধবী? পেতনির বান্ধবী তো পেতনি হবে, তাই না? ইমা হেসে ফেলে। রুদ্র মূলত একটু আগের ব্যাপারটা থেকে ইমাকে স্বাভাবিক করতে এমন কথা বলেছে। ইমা হাসতে হাসতে বলে, মেহু জানতে পারলে কান্নাকাটি শুরু করবে। তুমি ওকে জানতে দিও না, তাহলেই তো হয়। তাহলে বলে দেই, পরে আপনি সামলাবেন ওকে, আমাকে কিছুই বলতে পারবেন না। সেটা না হয় রুমের বাহিরে, রুমের ভেতরে কি করবে তুমি? ইমা লজ্জা পেয়ে চুপ হয়ে যায়। অল্প সময়ের জন্য একটু আগের ব্যাপারটা সে ভুলে গিয়েছিল। এখন আবার মনে পড়ে, অনেক লজ্জা পাচ্ছে সে। মনে হচ্ছে গাল দুটো বোধহয় লাল হয়ে গেছে, কান গরম হয়ে গেছে। এসব অনুভূতি যে একদম নতুন তার জন্য। রুদ্র বুঝতে পেরে হেসে দেয়।
ইমার হাতের আঙুলে ভাঁজে আঙুল গলিয়ে দিয়ে দুজনে উঠে দাঁড়ায়। কিছুটা দূরে রাখা বাইকে উঠে বসতে ইমা পেছন থেকে শক্ত করে ধরে পিঠে মাথা এলিয়ে দেয়। আজ যে তার অনেক আনন্দ হচ্ছে, সাথে লজ্জাও পাচ্ছে। আজ বোধহয় তাকে মেহুর সাথে থাকতে হবে, রুদ্রর মুখোমুখি হওয়া সম্ভবই না। আসার পথে আর রুদ্র দুষ্টুমি করে না, বরং স্বাভাবিক গতিতে বাইক চালিয়ে বাড়িতে চলে আসে। বাইক থেকে নেমে ইমা হেলমেট খুলে বাইকে রেখে কোনো দিকে না তাকিয়ে সোজা বাড়িতে চলে যায়। কলিং বেল দিতেই রুমানা এসে দরজা খুলে দেয়। ইমা সোজা গিয়ে মেহুর রুমে ঢুকতে গিয়ে দেখে দরজা চাপানো ঠিকই, তবে লাইট অফ করা, মানে মেহু ইতিমধ্যে ঘুমিয়ে গেছে। এখন শুধু শুধু ডিস্টার্ব করা ঠিক হবে না। এখন নিজেদের রুমে যেতে বাধ্য সে, তাই উল্টো ঘুরে তাকাতেই পেছনে রুদ্রকে কাছাকাছি দেখে চমকে লাফিয়ে ওঠে। বুকে থুতু দিয়ে বলে, আপনি এভাবে ভূতের মতো এসে দাঁড়িয়েছিলেন কেন? দেখছিলাম পেতনির ভাবি কি করে। সরুন তো, যান এখান থেকে। আমি মেহুর সাথে থাকব। তাই নাকি? কারণ? এমনি, যান আপনি। যাবই তো, তবে তোমাকে সাথে নিয়ে যাব। বলেই একটু আশেপাশে তাকিয়ে ইমাকে সোজা কোলে তুলে নেয়। আচমকা কোলে তুলে নেয় ইমা ভয় পেয়ে রুদ্রর গলা জড়িয়ে ধরে। রুদ্র মুচকি হেসে ইমাকে নিয়ে রুমে চলে আসে। ইমাকে বিছানায় বসিয়ে বলে, ব্যাপার কি বলো তো? ভয় পাচ্ছ নাকি? ভয় পাবো কেন? আমি ফ্রেশ হয়ে আসি। ইমা উঠতে নিলে রুদ্র আটকে দেয়। পালাচ্ছ বুঝি? আপনি একেবারে অতিরিক্ত। অতিরিক্ত কি রোমান্টিক? জি না, অতিরিক্ত ফাজিল লোক। বলে হাত ছাড়িয়ে নিয়ে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায়। আর এদিকে ইমার কথায় রুদ্র বেশ মজা পায়। বসে বসে গুনগুন করে গান গাইতে থাকে। আজ কেন যেন তার মনটা বেশ ভালো। অনেকদিন পর ইমাকে সাথে নিয়ে একটা সুন্দর সময় কাটিয়ে এসেছে। এরই মাঝে ইমা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে রুদ্রকে গুনগুন করে গান গাইতে দেখে মুখ বাঁকিয়ে বলে, এমনিতে গান গাইতে বললে মুখ দিয়ে শব্দ বের হয় না, আর আজ এত গান গাচ্ছেন কিভাবে? রুদ্র কাছে গিয়ে ইমার হাত ধরে নাচের স্টেপের মতো ঘুরিয়ে দিয়ে বলে, মনে রং লেগেছে বউ, মন যে আস্তে আস্তে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। তারপর গুনগুন করতে করতে ফ্রেশ হতে চলে যায়। ইমা তো অবাক হয়ে দাঁড়িয়ে থাকে, পাগল হয়ে গেল নাকি? আজ এক রাতে কত কি ঘটে গেল। তারা ঘুরতে গেল, বাইরে ডিনার করলো, আর রুদ্র তাকে কিস করলো। ইমার এখনো মনে হচ্ছে এটা বোধহয় স্বপ্ন ছিল, অথচ অনুভূতিটা একদম তাজা। আবারও বেশ লজ্জা লাগতে শুরু করে তার। তাই সে রুদ্রর বের হওয়ার আগেই তাড়াতাড়ি গিয়ে বিছানায় শুয়ে পড়ে। রুদ্র নিশ্চয়ই এখন এসে পড়তে বসবে। স্বভাবই তো এমন, ওনার নাকি রাত বিরাতেই পড়ায় মন বসে। এই ভেবে সে শুয়ে পড়ে, অথচ রুদ্র বের হয়ে পড়তে না বসে সোজা বিছানায় চলে আসে। ইমা পেছন ঘুরে অবাক ভঙ্গিতে বলে, আপনি পড়তে বসবেন না এখন? শুয়ে পড়লেন যে? আমাকে কি রোবট মনে হয় তোমার? এতটা ঘোরাঘুরি করে এসে আমারও ক্লান্তি লাগছে, ঘুমাবো আমি। হঠাৎই এসে ইমাকে শক্ত করে জড়িয়ে ধরে। ইমা সরাসরি শিউরে ওঠে। এমনিতে রুদ্র এতটা বাচ্চামো করে না, আজ যেন তার ভালোবাসা বেড়ে গেছে। রুদ্র ইমাকে নিজের দিকে ঘুরিয়ে ইমার বুকে মাথা রাখে। ইমার হাত নিজের মাথায় রেখে বলে, এমনিতে প্রতিদিন নিজে আমার বুকে ঘুমাও, আজ আমার দিন, মাথায় হাত বুলিয়ে দাও, আমার প্রচুর ঘুম পেয়েছে। ইমা কাঁপা কাঁপা হাতে রুদ্রের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। তার এতটা কাছে বোধহয় রুদ্র এর আগে আসেনি। ইমা সুন্দর মুহূর্তগুলোর কথাই ভাবছিল। রুদ্রকে একদম স্থির দেখে ভাবে হয়তো ঘুমিয়ে গেছে, কিন্তু এখন শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ইমা একটু নড়াচড়া করে সরতে নিলে রুদ্র ছাড়ে না, উল্টো মৃদু স্বরে প্রশ্ন করে, মার্শি, তোমার জানতে ইচ্ছে হয় না সজীবের কি হয়েছে, কোথায় আছে? সত্যি মেরে ফেলেছি নাকি? ইমা স্তব্ধ হয়ে যায়। হঠাৎ এমন প্রশ্ন রুদ্র করবে সেটা ইমা ভাবেনি। কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আমি জানি আপনি সেদিন মিথ্যে বলেছেন, হয়তো কোনো শাস্তি হয়েছে। আমি সেসব জানতে চাই না, কখনো জানতে চাইব না। তাছাড়া আপনি তো বলেছেন আপনার সামনে যাতে ওর কথা না বলি। রুদ্র অনেক খুশি হয়েছে ইমার উত্তরে। এমন একটা উত্তরে সে শুনতে চেয়েছিল। রুদ্র চায় ইমার জীবন থেকে সে খারাপ স্মৃতিগুলো একদম চলে যায়। তবে ইমার সব জানার অধিকার আছে। তাই দেখল
ইমা আসলে কী চায়? ইমার এমন একটা উত্তর পেয়ে সত্যি সন্তুষ্ট হয়। একটা প্রশান্তির হাসি হেসে উঠে ইমাকে পরপর কপালে গালে কয়েকটা চুমু খায়। তারপর বলে, আই এম ইমপ্রেসড। এমন একটা উত্তরই তোমার থেকে আশা করেছিলাম আমি। মনটা আরও ভালো করে দিলে মার্সি। এখন ঘুমাও, আমিও একটু আরাম করে ঘুমাই বলেই ইমাকে নিজের বুকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি দেয়। অপরদিকে ইমা এখন হ্যাং হয়ে আছে। পরপর এত ধাক্কা তার মাথা হ্যাং করে দিয়েছে। ধাতস্থ হতে সে নিজেও স্বামীকে আঁকড়ে ধরে। কথায় বলে দুঃখের পরে নাকি সুখ আসে। ইমার জীবনেই সেই দুঃখগুলো বোধহয় এক অসীম সুখের একটা ধাপ ছিল। আল্লাহ তাকে সেই দুঃখগুলো এজন্যই দিয়েছিল যাতে পরবর্তীতে এই সুখগুলো সে আরও গভীরভাবে অনুভব করতে পারে। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমি একটা জিনিস খেয়াল করেছি, আপনার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। কি সমস্যা ভাই? একটা সাবস্ক্রাইব করলে আমার নতুন ভিডিও বানানোর যে অনুপ্রেরণা সেটা বাড়বে। আমি আশা করব আপনারা অতি জলদি 50,000 সাবস্ক্রাইবার পূরণ করবেন এবং আমার পক্ষ থেকে আপনাদের জন্য গিফট রয়েছে। তো যারা গিফট পেতে চান তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, আর আমার মনের আশা তাড়াতাড়ি পূর্ণ করে দিন। 50,000 সাবস্ক্রাইবার, আর মাত্র 10,000 সাবস্ক্রাইবার লাগে। আসসালামু আলাইকুম।